হে দর্শক, হিস্ট্রি অফ রিমাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। রাইসা, তোমার আব্বু যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। পায়েল, এ তুমি কি বলছো? তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে তোমাকে বিয়ে দিবে না। তারা যদি আমার নাম শুনে কখনো তোমাকে আমার হাতে তুলে দিবে না। আব্বু আব্বু তুমি কি জানো, আমাদের স্কুলে একটা নতুন টিচার আসছে, দেখতে অনেক ভালো, আমাকে অনেকগুলো চকলেট দিছে, আমাকে অনেক আদর করে। রাইসা, তোমাকে বলছি না বাহিরের মানুষ তোমাকে কিছু দিলে নিতে না, তারপরেও তুমি ওনার কাছ থেকে কেন নিলে? আব্বু আমি তো নিতে চাইনি, ম্যাম আমাকে জোর করে দিছে। আজকের পর থেকে তুমি কখনো ওই টিচারের থেকে কিছু নিবে না। যদি তোমার টিচার কিছু বলে তাহলে বলবে আব্বু মানা করছে। কথাটা মনে থাকবে? ঠিক আছে আব্বু, আমি আর কখনো ম্যামের কাছ থেকে কিছু নিব না। ওকে, এখন রুমে গিয়ে পড়তে বসো। আব্বু তোমার রাফি চাচ্চুর সাথে কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। তখন রাফি আমাকে বলল, তুই রাইচার সাথে এভাবে কথা বলছিস কেন? তুই তো জানিস রাইচা এখন অনেক ছোট, তাই এখন কিছু বুঝতে পারে না। তুই তো জানিস আমার রাইসাকে অন্য কেউ ভালোবাসলে আমি সহ্য করতে পারি না, তাহলে রাইসা আমাকে কম ভালোবাসবে? তোর ধারণা ভুল। সব মেয়েরা চায় মায়ের ভালোবাসা পেতে, কিন্তু রাইসা কি কখনো তার মায়ের ভালোবাসা পেয়েছে? পাইনি। তাই তো টিচারের সাথে কথা বলতে ওর ভালো লাগছে। আমি চাই না রাইসাকে অন্য কেউ ভালোবাসুক। রাইসার বাবা আমি, মা আমি, তাকে ঘিরে আমার সব। আমার বাবা মা থেকেও না থাকার মতো। আর আমি ওদের কখনো ক্ষমা করব না। তারা নিজেদের স্বার্থে আলাদা হয়ে গেছে। আমার কথা একবারও চিন্তা করলো না। দোষ করেছে তারা। আমার কি দোষ ছিল? তারা আমাকে এতিমের মতো রেখে চলে গেল কেন? কথাগুলো বলতে গিয়ে চোখে পানি পড়ে গেল। তখন রাফি বলল, থাক, কান্না করিস না। এটা তোর কপালে লেখা ছিল। আগের কথা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চল। আমি তো তাদের কথা ভুলে গেছি। হঠাৎ তুই রাইসার বাবা মার কথা বললি, তাদের কথা মনে পড়লো। আচ্ছা ওসব বাদ দে। আজকে মন্ত্রী বলেছে তার সাথে দেখা করতে। আমি বলেছি তুই ফ্রি হলে দেখা করে আসবি। ঠিক আছে চল, এখন গিয়ে দেখা করে আসি। এ বলে আমি আর রাফি বাসা থেকে বেরিয়ে আসলাম। আসার সময় খালাকে অর্থাৎ কাজের বুয়াকে বলে আসলাম রাইসাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। আমি আর রাফি আমার নিজের গাড়িতে উঠলাম। আমাদের গাড়ির সামনে এবং পিছনে 4টা গাড়ি আসছে, সবগুলো আমার লোক। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বাসায় চলে আসলাম। আমাকে দেখে মন্ত্রীর সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি গেট খুলে দিল। বাসার ভিতরে ঢুকে গাড়ি থেকে নেমে মন্ত্রীর বাসার দরজায় দাঁড়ালাম। রাফি কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিল। আমাকে আর রাফিকে দেখে বলল, আরে রাসেল, রাফি, তোমরা আসো, ভিতরে আসো। তা হঠাৎ আমার বাসায় কি মনে করে? আসলে আন্টি, আঙ্কেল আমাকে দেখা করতে বলেছে, তাই আসলাম আর কি। তা আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো ওয়াশরুমে আছে, তোমরা সোফায় বসো, আমি তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। থাক আন্টি, লাগবে না। আঙ্কেল কি জন্য ডেকেছে কথাগুলো শুনে চলে যাব, আপনাকে কষ্ট করতে হবে না। তুমি একটু বেশি কথা বলো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবে। এ বলে আন্টি চলে গেল। আসলে আন্টি অনেক ভালো একজন মানুষ, কিন্তু মন্ত্রী এতটা ভালো না। এ কারণে আন্টির সাথে ভালোভাবে কথা বলি। আর আন্টি আমার জীবনের কাহিনী সব জানে। কিছুক্ষণ পর দেখি মন্ত্রী সাহেব ওপর থেকে নিচে নেমে আসলো। আমাকে দেখে বলল, আরে রাসেল, তুমি কখন আসলে? আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? সবাই বসতে বসতে কথাগুলো বলল। আমার কোনো অসুবিধা হয়নি। কেন ডেকেছেন আগে সেটা বলেন। আমার হাতে সময় নেই, একটা কাজে যেতে হবে। তুমি তো জানো সামনে নির্বাচন আসছে। গেছেবার তো তোমার কারণে মন্ত্রী হয়েছি। আমি চাই এইবারও যেন কেউ মন্ত্রী না হতে পারে, এবারও আমিই থাকতে চাই। কথা ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজাসুজি বললেন আমাকে কি করতে হবে। আমি চাই আমার বিপক্ষ প্রার্থী যেন এবার নির্বাচন করতে না পারে, তাকে তুমি বসিয়ে দেবে। তোমার যত টাকা লাগে আমি দিব।
সেটা ঠিক আছে, কিন্তু টাকার অ্যামাউন্ট এবার বেশি লাগবে, 1 কোটি টাকা লাগবে। যদি দিতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি আছি। তুমি এখন অ্যাডভান্স 50 লাখ টাকা নিয়ে যাও, কাজ শেষ হলে বাকি টাকা পেয়ে যাবে। আপনি ভালো করেই জানেন আমি কাজের আগে সব টাকা না নিয়ে কাজ করি না। সো আগে সব টাকা পরিশোধ করতে হবে, তারপর আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, সালাম। মন্ত্রীর ম্যানেজার। রাসেলকে 1 কোটি টাকা দিয়ে দাও। ম্যানেজার ঠিক আছে বলে ভিতরে গিয়ে 1 কোটি টাকার একটা সুটকেস নিয়ে আসলো। মন্ত্রী আমার হাতে টাকা দিয়ে বলল, এই নাও, এখানে পুরো 1 কোটি টাকা আছে। আমার কাজটা যেন হয়ে যায়। আজ পর্যন্ত এই রাসেল কোনো কাজে ব্যর্থ হয়নি। আপনার কাজ মনে করেন হয়ে গেছে, আমরা এখন আসি। হঠাৎ আন্টি আমাদের সামনে এসে বলল, খাওয়া দাওয়া না করে কোথাও যাওয়া হচ্ছে না, খাবার খেয়ে তারপর বাসা যাবে। আমি সব কিছু রেডি করেছি, তোমরা ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসো। কি আর করার, আন্টির কথা ফেলতে পারলাম না। আমি আর রাফি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তাদের সাথে খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলাম। তারপর আমি আমার আস্তানায় গেলাম। আস্তানায় গিয়ে দেখি আমার লোক নয়নকে চেয়ারে বেঁধে রাখছে। আর নয়ন আমাকে দেখে বলল, তুই আমাকে ধরে এনেছিস কেন? যদি আমার ভাই জানতে পারে তুই আমাকে ধরে আনছিস, তাহলে তোকে দুনিয়া বাঁচিয়ে রাখবে না। তুই ভালো করে জানিস আমার কাজে কেউ বাধা দিলে আমি তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখি না। তাহলে কেন আমার কাজে বাধা দিলি? তোর লোক আমার ভাইয়ের এরিয়া থেকে চাঁদা তুলতে গেছে, তাই ওদের বাধা দিছি। আমরা কি কখনোই তোর এরিয়া থেকে কখনোই চাঁদা তুলেছি? তাহলে তুই কেন আমাদের এরিয়া থেকে চাঁদা তুলতে গেলি? শুন ভালো করে, আমি রাসেল সব জায়গা থেকে চাঁদা তুলব। তোর ভাই রকি আমার কিছুই করতে পারবে না। তুই আবার আমার লোকের গায়ে হাত তুলছিস। আজকে তোকে মেরে তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। দেখি তোর ভাই আমার কি ছিটতে পারে। তুই একটা বিতু, তোর যদি সাহস থাকে আমার ভাইয়ের সামনে আমাকে মেরে দেখা, তাহলে বুঝবো তোর অনেক সাহস। তোকে আমার মাফিয়া কিং জানবো। ঠিক আছে, তাহলে আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কালকে বিকালে তোর ভাইয়ের আস্তানে গিয়ে তোকে মারবো। ওই ওকে ছেড়ে দে। আমার কথা শুনে রাফি বলল, ওকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? তাকে যদি মারতে না পারিস তাহলে ওদের সাহস বেড়ে যাবে। আরে ওকে আমি মারবো না। এই সব ছোটোখাটো পাতি নেতাকে মেহেদি মারবে? মেহেদি একাই ওদের জন্য যথেষ্ট। মানে মেহেদি তাহলে বেঁচে আছে? ও এখনো মরে নেই? আমরা তো ভেবেছিলাম মেহেদি আর দুনিয়াতে বেঁচে নেই। সেটা সময় হলে দেখতে পারবি। ওই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি, তা না হলে তোকে আমার লোক মারতে মারতে বের করবে। এমনি কালকে তোর দুনিয়ার শেষ দিন। আমার কথা শুনে নয়ন দৌড় দিয়ে আস্তান থেকে বেরিয়ে গেল। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেলে চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে বললাম, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? ও কি খাবার খেয়েছে? আমার কথা কিছু বলেছে? হালকা খাবার খেয়েছে, তোমার কথা জিজ্ঞাসা করেছে। আমি বলেছি তোমার আব্বু একটু কাজে বাইরে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আব্বু কিছুক্ষণ পর চলে আসবে। তারপর অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঠিক আছে, আমি রুমে গেলাম। খাবার খাবো না, মন্ত্রীর বাসা থেকে খেয়ে আসছি। তুমি খাবার খেয়েছো? তুমি তো জানো তুমি না আসা পর্যন্ত আমি খাবার খাই না। খালা, তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না। খালি খালি আমার জন্য না খেয়ে বসে থাকো কেন? আমার কোনো ছেলে মেয়ে নেই, তোমাকে আমি নিজের ছেলের মতো দেখি, তাই তোমাকে ছাড়া খাবার খেতে পারি না। তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে ঠাঁই দিয়েছো, তোমাকে ছাড়া খাবার খাবো কেমন করে? খালা, আপনি আমার কেউ না, তারপরেও আপনি আমাকে নিজের ছেলের মতো দেখেন। তাহলে আমার আপন মা বাবা আমার সাথে এরকম করলো কেন, সেটা কি আপনি বলতে পারবেন খালা? থাক বাবা, হয়তো তোমার কপালে লেখা ছিল। তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি খাবার খেয়ে রুমে যাব। আমি ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রাইসা কোলবালিশে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটা চেহারার দিকে তাকালে কেমন যেন খারাপ লাগে। ওর বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে মেয়েটা বাবা ছাড়া হতো না। আমারই ভুল ছিল রাইসার সাথে ওভাবে কথা বলা। সব মেয়েরা চায় তার বাবা মা তাকে আদর করুক, কোলে বসে খাবার খাইয়ে দিবে, কপালে চুমু দিয়ে স্কুলে পাঠাবে। তাহলে রাইসার ব্যাপারে আপনাদের সংক্ষিপ্তভাবে ঘটনা খুলে বলি। আমি একদিন একটা কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে দেখে একটা মেয়ে বসে বসে কান্না করছে। তখন আমি গাড়ি থামিয়ে ওর পাশে গেলাম। তখন আমি ওকে বললাম,
কি হয়েছে মামুনি? তুমি এত রাতে এখানে বসে বসে কান্না করছো কেন? তোমার আব্বু আম্মু কোথায়? মেয়েটা আমার দিকে তাকিয়ে আরো জোরে জোরে কান্না করতে করতে বলল, ওরা আমার আব্বু আম্মুকে মেরে ফেলেছে। ওই জঙ্গলে আমার আব্বু আম্মু পড়ে আছে। আপনি আব্বু আম্মুকে বাঁচান। আমি আমার আব্বু আম্মুকে ছেড়ে থাকতে পারবো না। আমি মেয়েটার কথা শুনে জঙ্গলের ভিতরে গেলাম। ভিতরে ঢুকে দেখি মেয়েটা ঠিক কথা বলছে। দুজন ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। আমি তাদের নাকের ডগায় হাত নিয়ে দেখি তারা আর বেঁচে নেই। তারপর রাফি আর আমার কিছু লোককে ফোন দিয়ে আসতে বললাম। তা 10 মিনিটের মধ্যে চলে এসেছে। পরে রাইসার আব্বু আম্মুকে একটা কবরস্থানের সামনে একটা হুজুরকে খবর দিয়ে এনে তাদের জানাজা দিয়ে দাফন সম্পূর্ণ করলাম। তারপর আমি রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা ঠিক হতে প্রায় 3 মাস সময় লেগে গেছে। আমি সব সময় রাইসার পাশে ছিলাম। তাকে বলছি এখন আমি তার সব। আজকে থেকে আমি তার বাবা মা। এরপর একটা কেজি স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমার লোক তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যায় এবং নিয়ে আসে। এই ছিল রাইসার কাহিনী। এবার বর্তমানে ফেরা যাক। আমি আপনাদের এখনো পরিচয় দিই নাই, অনেক কথা বলে ফেলেছি। শুধু আমার নামটা জেনে রাখুন, আমি রাসেল। সবাই মাফিয়া কিং নামে চিনে। আমার কিছু জানা লাগবে না, গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আমি আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। রাইসার কপালে একটা চুমু দিলাম আর রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে রাইসা আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে বললাম, কি হয়েছে মামুনি? এত সকাল সকাল ডাকছো কেন? আব্বু আর একটু ঘুমাবো। আব্বু তুমি আজকে আমাকে স্কুলে দিয়ে আসো। অনেকদিন হয়েছে তুমি আমাকে স্কুলে নিয়ে আসো না। মামুনি, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আরেকদিন তোমাকে নিয়ে যাব। আজকে তুমি ওদের সাথে যাও। না, আজকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে। আমি তোমার লোকের সাথে যাব না। তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি এই স্কুলে যাব না। কি আর করার, রাইসার জোরাজোরিতে শোয়া থেকে উঠে রাইসাকে বললাম, ঠিক আছে মামুনি, তুমি রেডি হয়ে নিচে গিয়ে নাস্তার টেবিলে আব্বুর জন্য অপেক্ষা করো। আব্বু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু, তুমি আমার বেস্ট আব্বু। রাইসা আমার কপালে একটা চুমু দিয়ে রেডি হতে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। রাইসা রেডি হয়ে নিচে চলে গেল। আমি একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। চোখে এখন অনেক ঘুম, অনেক দেরি করে ঘুমাইছি তো। আমি নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলাম। রাইসাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে লাগলাম, সাথে আমিও খাচ্ছি। বাপ মেয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাইসার স্কুলে যেতে লাগলাম। রাইসা প্রথম শ্রেণীতে পড়ে। আমার সামনে পিছে আমার লোক গাড়ি নিয়ে আসছে। কিছুক্ষণ পর রাইসার স্কুলের সামনে চলে আসলাম। রাইসা গাড়ি থেকে নামার পর হঠাৎ একটা মেয়ে আমাদের সামনে আসলো। আমি মেয়েটাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। ও এখানে কেমন করে? ওর তো বাসা দিনাজপুরে, তার মানে এখানে শিক্ষকতা করতে আসছে। কিন্তু ওদের তো কোনো কিছুর কমতি নেই, তাহলে এখানে কেন আসলো? আগের থেকে অনেক সুন্দর লাগতে থাকে। হঠাৎ রাইসার ডাকে ধ্যান ভাঙলো। রাইসা বলল, আব্বু তুমি কোথায় হারিয়ে গেলা? তোমাকে সেখান থেকে রাখছি। উনি হচ্ছে আমার নতুন টিচার। তোমাকে ওনার কথা গতকালকে বলছি। রাইসার কথা শুনে পায়েল অর্থাৎ গল্পের নায়িকা বলল, কেমন আছো রাসেল? তোমাকে অনেক বছর পর দেখছি। তোমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী। পায়েলের কথা শুনে আমি বললাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা বড়লোক বাবার একমাত্র মেয়ে হঠাৎ কেজি স্কুলে চাকরি করতে আসলেন কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই। পায়েল আমার কথা শুনে বলল, আসলে আমি এখানে চাকরি করতে আসি নাই। আমার এক বান্ধবী এই স্কুলে চাকরি করে। তার মা অনেক অসুস্থ, তাই ওর হয়ে আমি এখানে আসি। সীমার আম্মু ভালো হয়ে গেলে আমি বাসায় ফিরে যাব। তা তুমি এখন কি করো? তোমার স্ত্রী কেমন আছে? আমার কাজ হচ্ছে খারাপ মানুষের ক্ষতি করা। তুমি হয়তো বাংলাদেশের একজন মাফিয়ার নাম শুনেছো, সেই মাফিয়া কিং আমি রাসেল। আর আমার সাথে যাদের দেখছো ওরা সবাই আমার লোক। তুমি তো এরকম কখনো ছিলে না, হঠাৎ তুমি এ পথে গেলে কেন? তুমি তো অনেক ভালো একজন ছেলে ছিলে, সবাই তোমার অনেক সুনাম করতো। সেটা অনেক কাহিনী, তাই আমি কাউকে বলতে চাই না। আর তুমি বলছো না আমার স্ত্রী কেমন আছে,
আমি এখনো বিয়ে করি নাই, আর করার কোনো ইচ্ছাও নেই। তা এখন কি তোমার সেই অহংকার আছে? সবার সাথে কি বাবার ক্ষমতা দেখাও? আমি এখন বাবার ক্ষমতা দেখাই না। আমি আগে থেকে ভালো হয়ে গেছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, রাইসা তাহলে কোথা থেকে আসলো? আর ও তোমাকে বাবা বলে ডাকে কেন? আসলে রাইসার আব্বা আম্মুকে কারা যেন মেরে ফেলেছে। তারপর সব কিছু খুলে বলি। এরপর রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা আমাকে বাবা বলে ডাকে। আমি রাইসাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তুমি যে কাজ করতে আছো এই কাজে বেঁচে থাকার গ্যারান্টি নেই। তোমাকে যদি সন্ত্রাসীরা মেরে ফেলে তাহলে তো রাইসা পুরো একা হয়ে যাবে। তুমি এই কাজটা ছেড়ে দাও। তোমাকে আমি বলি নাই আমাকে জ্ঞান দিতে আসিও না। আমাকে কেউ কিছু করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তুমি রাইসাকে নিয়ে ভিতরে যাও, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। আমি কাজটা শেষ করে রাইসাকে নিয়ে যাব। একথা বলে আমার লোকগুলোকে নিয়ে নিজের কাজে যেতে লাগলাম। মোবাইল বের করে মেহেদিকে ফোন দিলাম। মেহেদি ফোন রিসিভ করার পর বলল, কিরে, কি অবস্থা তোর? হঠাৎ ফোন দিলি যে, কোনো কাজ আছে নাকি? আমি ভালো আছি। তোকে যে কারণে ফোন দিছি, সবাইকে ট্রেনিং দেওয়া কি হয়ে গেছে? হুম, সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচ থেকে উঠতে পারি। যে ট্রেনিং দিচ্ছি সবাইকে, এদের একজনের সাথে 5-6টা কিছু না। শুনে খুশি হলাম। এখন তাদের নিয়ে উপরে উঠে আয়। রনির আস্থানায় গিয়ে নয়নকে তার সামনে মেরে আসবি। যদি মারতে পারিস তাহলে আমাকে মাফিয়া কিং বলে জানবে। আরে, ওদের মতো টোকাই মাস্তানকে মারতে আমার লোকগুলোই যথেষ্ট। তুই কোনো চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। তা কোন সময় যেতে হবে? আর এখন তুই কোথায়? তুই ওদের নিয়ে বিকাল 5টায় রনির আস্থানায় যাবি। আর আমি এখন রাফি এবং কিছু লোক নিয়ে মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় যাচ্ছি। ওকে বসিয়ে দিতে হবে। এই কাজের জন্য মন্ত্রী 1 কোটি টাকা দিয়েছে। ঠিক আছে, তুই তাহলে ওই কাজ শেষ করে আয়। আমি সবাইকে রেডি করছি। নয়নকে মেরে তোর কাছে ফোন দিয়ে জানিয়ে দেব। আমি ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় চলে আসলাম। সিকিউরিটি গার্ড আমাদের আটকালে রাফি ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। সিকিউরিটি গার্ড আর কোনো কথা বলে নাই, গালে হাত দিয়ে চুপ হয়ে গেছে। আমরা সবাই বিপক্ষ প্রার্থীর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একজন মায়ের বয়সী লোক এসে দরজা খুলে দিল। দেখে মনে হচ্ছে বিপক্ষ প্রার্থীর স্ত্রী। আমাকে আর রাফিকে দেখে বলল, তোমরা কারা? আমার বাসায় কি? আপনার স্বামী কোথায়? তাকে একটু ডাক দেন, তার সাথে আমাদের কিছু কথা আছে। কথাগুলো বলে আমরা চলে যাব। রাফির কথা শুনে মহিলা আমাদের ভিতরে গিয়ে বসতে বলল। তারপর মহিলা ভিতরে চলে গেল। আমি আর রাফি ভিতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম। মনে মনে বললাম, হাই রে, সব কিছু অবৈধ টাকায় করা। কিছুক্ষণ পর বিপক্ষ প্রার্থী আমাদের সামনে আসলো। আমাকে দেখে চিনে ফেলেছে। তখন আমাকে বলল, আরে রাসেল, তুমি আমার বাসায় কেন? আমার লোকেরা কি তোমার কোনো ক্ষতি করেছে? তুমি শুধু একবার বলো, আমি তোমার সামনে ওদের কঠিন শাস্তি দেব। আরে আমার কেউ কিছু করে নাই, আর কারো করার সাহস নেই। আমি যেটা বলার জন্য এসেছি, শুনেছি আপনি নাকি এবার মন্ত্রী নির্বাচন করবেন। তুমি ঠিকই শুনেছো। আমি ওই শফিকুলকে এবার হারিয়ে ছাড়বো। দেশের মানুষ আমার পক্ষে আছে। এবার আমার মন্ত্রীর নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। তাই নাকি? তাহলে আমি বসে বসে ললিপপ খাবো? আপনাকে বসানোর জন্য 1 কোটি টাকা পেয়েছি। এখন আমি চাই আপনি বসে পড়ুন। তা না হলে এই রাসেল কি করতে পারে আপনি তো ভালো করে জানেন। আমি কখনো এবার বসবো না। এবার আমি নির্বাচন করবই। তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি জানো না আমার হাত বড় বড় মাফিয়াদের সাথে আছে। আপনি মনে হয় জানেন না আপনার কোথায় কি আছে। আমি সব কিছু জানি। আপনার ঢাকায় 6টা বাড়ি আছে, সব অবৈধ টাকায় করা। গুলশানের ভিতরে 5টা মদের গোডাউন আছে, 3টা আবাসিক হোটেল আছে। এখানে মেয়েদের দিয়ে ব্যবসা করেন। আরও অনেক কিছু আছে, সেগুলোর কথা নাই বললাম। আমি যদি এগুলো দেশের মানুষকে দেখাই এবং ধ্বংস করে দিই, তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন? আমি যদি সরকারের কাছে সব কিছু বলে দিই, তাহলে আপনি কোথায় যাবেন? প্লিজ রাসেল, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার কথায় রাজি আছি। আমি মন্ত্রী নির্বাচন করব না, তারপরেও তুমি আমার ক্ষতি করো না। কথাটা যেন মনে থাকে। তা না হলে আমি কি করতে পারি আপনি ভালো করেই জানেন। আমার যেন আপনার বাসায় না আসতে হয়। আবার যদি আসি তাহলে আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন না।
এ বলে বিপক্ষ প্রার্থীর বাসা থেকে সবাই বেরিয়ে আসলাম। বিপক্ষ প্রার্থীর বাসা থেকে বেরিয়ে সোজা স্কুলের সামনে চলে গেলাম। গেটের সামনে গিয়ে দেখি রাইসা আর পায়েল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাইসা দৌড় দিয়ে আমার সামনে আসলো। কি ব্যাপার মামুনি, আজকে তোমার পড়ালেখা কেমন হয়েছে? কোনো শিক্ষক তোমার গায়ে হাত তুলছে? না আব্বু, ওই স্কুলের সবাই ভালো, আমাকে সবাই আদর করে। আব্বু ম্যাম তোমাকে কিছু কথা বলবে। ম্যাম, আপনি কি বলবেন আব্বুকে? রাইসার কথা শুনে পায়েল আমার সামনে এসে বলল, আসলে রাসেল, এখানে আমাকে কি একটা বাসা নিয়ে দিতে পারবে? সীমার বাসায় থাকতে আমার ভালো লাগছে না। তাদের 2টা রুম, একটাই ওর আব্বু আম্মু ঘুমোয়, আরেকটাই সীমা আর ওর ভাই ঘুমোয়, তার উপরে আমি। তাই বলছি আমাকে একটা বাসা খুঁজে দাও। পায়েলের কথা শুনে রাইসা আমাকে বলল, আব্বু, তুমি ম্যামকে আমাদের বাসায় নিয়ে চলো। এখন থেকে ম্যাম আমাদের বাসায় থাকবে, আমার সাথে খেলবে, একসাথে কার্টুন দেখবো। আমার কাছে অনেক ভালো লাগে। প্লিজ আব্বু, তুমি না করো না। রাইসার কথা শুনে আর মানা করতে পারলাম না। তাই আমি পায়েলকে বললাম, তুমি আমার বাসায় থাকতে পারো, তবে আমার কোনো কিছুতে কথা বলতে পারবে না। আমি কখন কি করি, কোথায় যাই, অনেক রাতে বাসায় ফিরি কেন, এসব কথা আমাকে বলতে পারবে না। শুধু রাইসার কথা ভেবে তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি তোমার কোনো কিছুতেই কথা বলবো না, শুধু কিছুদিনের জন্য। সীমার আম্মু সুস্থ হলে আমি বাসায় ফিরে যাব। আমি ঠিক আছে বলে পায়েলকে গাড়িতে উঠতে বললাম। রাইসাকে মাঝখানে বসালাম, আমি আর পায়েল রাইসার দুপাশে বসলাম। কিছুক্ষণ পর বাসা চলে আসলাম। গাড়িতে কেউ কোনো কথা বললাম না। গাড়ি থেকে নেমে আমি, পায়েল এবং রাইসা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর খালা এসে দরজা খুলে দিল। আমাদের সাথে পায়েলকে দেখে খালা বলল, রাসেল, এই মেয়েটাকে, তাকে তো চিনতে পারলাম না। তোমার কি কিছু হয়? আসলে খালা, ও হচ্ছে পায়েল। আমরা দুজন একসাথে দিনাজপুরে পড়েছি, এখানে একটা বান্ধবীর বাসায় এসেছে। তারপর সব খুলে বললাম। ও, এই ব্যাপার। তোমার কোনো সমস্যা নেই মা, তোমার যতদিন মন চায় থাকতে পারো। রাইসা আর আমি বাসায় সবসময় থাকি, রাসেল কাজ কামে বেশিরভাগ বাইরেই থাকে। ঠিক আছে খালা, তুমি পায়েলকে একটা রুম দেখিয়ে দাও, আমি আমার রুমে গেলাম। আমি এখন একটু রেস্ট নিব। কোনো কিছুর দরকার হলে রাফি অথবা বাইরের লোককে বলবে, তারা এনে দিবে। ঠিক আছে রাসেল, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। যদি খাবারটা খেয়ে ঘুমাতে যেতে তাহলে অনেক ভালো হতো। ওকে খালা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। আর পায়েল, তুমি ওপরে ডান পাশের রুমে চলে যাও, রুমে সব কিছু আছে। পায়েল ঠিক আছে বলে উপরে চলে গেল। আমিও আর কোনো কথা না বলে রাইসাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলাম। বাপ মেয়ে দুজনে একসাথে গোসল করে রাইসাকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি একটা জামা গায়ে দিয়ে দুজনে নিচে চলে আসলাম। আমি খালা এবং রাইসা চেয়ার টেনে বসলাম। তারপর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সিঁড়ির ওপরে চোখ পড়তে আমি চমকে উঠলাম। দেখি পায়েল একটা নীল রঙের জামা গায়ে দিয়ে নিচে নামতেছে। দেখতে অনেক কিউট লাগছে। আরে, আমি কি বলছি, আমার জীবনে সব ভালোবাসা হবে না? পায়েল নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলো। তারপর খালা খাবার বেড়ে দিতে লাগলো। হঠাৎ দেখি রাফি এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আমি বললাম, কিরে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি বসতে বলতে হবে, নাকি তোর লজ্জা করছে আমাদের সাথে বসতে? আসলে তেমন কিছু না, তারা খেয়ে নেই, আমি পরে খাবো। আর একটা কথা বলবি, তোর মাথা ফাটিয়ে ফেলবো। তাড়াতাড়ি চেয়ার টেনে বস। রাফি আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসলো। খালাও আমাদের সাথে বসে পড়লো। সবাই মিলে খাবার খাচ্ছি। আমি রাইসাকে খাইয়ে দিতে লাগলাম, নিজেও খেতে লাগলাম। হঠাৎ রাইসা বলে উঠলো, ম্যাম, আপনি একা একা খাচ্ছেন, আমাকে খাওয়াই দেবেন না? আমার খুব ইচ্ছে করে আপনার হাতে খাবার খেতে। সরি রাইসা, আমি মনে করেছি তুমি তোমার আব্বুর হাতে ছাড়া অন্য কারোর হাতে খাবার খাও না, তাই তোমাকে বলি নাই। তুমি হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। পায়েলের কথা মতো রাইসা হা করলো। তারপর পায়েল রাইসাকে খাবার খাইয়ে দিতে লাগলো। আমি মনে মনে বলছি, রাইসা এই 2 দিনে পায়েলকে কত আপন করে নিছে। আমার কাছে অনেক ভালো লাগছে। সারাদিন কাজের মধ্যে থাকি, রাইসাকে ঠিকভাবে সময় দিতে পারি না। রাইসা কি সুন্দর করে পায়েলের হাতে খাবার খাচ্ছে। আমার খাওয়া শেষ হলে আমি রুমে চলে আসি। তারপর বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকালাম, দেখি সন্ধ্যা হয়ে গেছে।
তারপর মোবাইল হাতে নিয়ে দেখি মেহেদি ফোন দিচ্ছে। আমি ফোন রিসিভ করার পর মেহেদি বলল, রাসেল, কাজ শেষ। নয়নের শরীর থেকে আলাদা করে ফেললাম। রনিকে পায়ের মধ্যে দুটা গুলি করেছি। রনি তার ভাইয়ের মরা দেহের সামনে বসে কান্না করছে। আসার সময় রনিকে ওয়ার্নিং দিয়ে এসেছি, আর কখনো যেন তোর কাছে বাধা না দেয়। যদি কখনো দেয় তাহলে ওর ভাইয়ের মতো তাকেও উপরে পাঠিয়ে দিব। শুনে খুব খুশি হলাম। রনি হয়তো আমাকে ছোটোখাটো মাস্তান মনে করছে। আমার পাওয়ার সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। ও সিংহের গুহায় পা দিছে। ঠিক কথা বলেছিস। এখন বল, আমরা কি করব? আবার কি মাটির নিচে চলে যাব নাকি উপরে থাকবো? না, তোদের ওপরে থাকার দরকার নেই। তোরা আবার নিচে চলে যা, দরকার হলে আমি তোকে জানাবো। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে দুজনে পড়ে গেলাম। যার সাথে ধাক্কা খেলাম সে আর কেউ নয়, পায়েল। পায়েলের ঠোঁটের সামনে আমার ঠোঁট। পায়েল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দুজনের দিকে তাকিয়ে আছি। ইচ্ছে করছে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি উঠে গেলাম। আমি এক হাত বাড়িয়ে পায়েলকে উঠালাম। তখন পায়েল বলল, সরি, আমি তোমাকে দেখতে পাইনি। তুমি এখনো ঘুমিয়ে আছো, তাই তোমাকে ডাকতে রুমে ঢুকছিলাম। হয়তো তুমিও রুম থেকে বেরিয়ে আসলে। সমস্যা নেই, আমি কিছু মনে করি নাই। আর রাইসা কোথায়? রাইসা আমার রুমে পড়তে বসেছে, তাকে পড়া দেখিয়ে তোমাকে ডাকতে আসলাম। ঠিক আছে, আমি বাইরে গেলাম, ফিরতে রাত হতে পারে। তুমি রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিও। যদি কিছু মনে না করো একটা কথা বলি। আমি তোমাকে টাকা দিচ্ছি, আসার সময় আমার জন্য কিছু ক্যাডবেরি নিয়ে এসো। তোমার টাকা লাগবে না? আমার কাছে কি টাকা নেই? আমি বসে বসে খেলেও আমার টাকা ফুরাবে না। পায়েল আর কোনো কথা বলল না। আমি বাসা থেকে বেরিয়ে আসার পর রাফি আমার সাথে আসলো, আর আমার লোক সবসময় আমার সাথে থাকে। তার একটা কাজে গেলাম, কাজটা শেষ করে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। আসার সময় পায়েলের কথা মতো এক কার্টুন ক্যাডবেরি নিয়ে আসলাম। বাসা আসার পর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমি পায়েলকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো কেন? রাইসা কি ঘুমিয়ে গেছে? হুম, তাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম। খালা এতক্ষণ ছিল, আমি ওনাকে রুমে পাঠিয়ে দিচ্ছি। তো তুমি এত রাতে জেগে আছো কেন? তোমাকে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বলছি না আমার আসতে রাত হবে? ওটা কোনো ব্যাপার না, আর আমার ঘুম আসছিল না। আমার ক্যাডবেরি কোথায়? এই যে তোমার ক্যাডবেরি, এক কার্টুন নিয়ে এসেছি, রাইসা আর তুমি খাবে। এ বলে কার্টুনটা পায়েলের হাতে দিয়ে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। এবার চলুন পায়েলের ব্যাপারটা খুলে বলি সংক্ষিপ্তভাবে। দিনাজপুর হচ্ছে আমার নানার বাড়ি। নানার বাড়িটা দিনাজপুর টাউনে ছিল। আমি ওখান থেকে পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত। পায়েলও আমার সাথে পড়তো। পায়েল ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। তার অনেক অহংকার ছিল, কিন্তু আমার কোনো অহংকার ছিল না। পায়েল আমার গায়ে 2-3 বার হাত তুলেছে, তবে আমি সাথে সাথে তাকে পাল্টা আঘাত করেছি। পায়েল স্কুলের সকল ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করত, বাবার ক্ষমতা দেখিয়ে চলতো। এভাবে হাই স্কুল জীবন শেষ করি। তারপর আব্বু আম্মু আমাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আসার পর এখানে একটা কলেজে ভর্তি হই। খুব সুন্দরভাবে চলছিল আমাদের সংসার। দেখতে দেখতে আমি ইন্টার পাস করি। এরপর হঠাৎ একটা ঝড় এসে সব কিছু এলোমেলো করে দেয়। একদিন আব্বু আম্মুর সাথে কিছু কথা নিয়ে কাটাকাটি হয়। আব্বু আম্মুর গায়ে হাত তোলে। আম্মু রাত 2টার দিক কাউকে কিছু না বলে কানাডা চলে যায়। এরপর কিছুদিন পর আব্বু আর একটা বিয়ে করে নতুন বউকে নিয়ে আমেরিকা চলে যায়। তারা আমার কথা একটা বারো চিন্তা করলো না, তারা নিজের স্বার্থটাই বুঝলো। এরপর থেকে আব্বু আম্মুর উপর রাগ এবং ঘৃণা জন্ম নেয় আমার। এরপর আমি খারাপ ছেলেদের সাথে মেলামেশা শুরু করে দেই। আস্তে আস্তে আমি হয়ে যাই একজন মাফিয়া কিং। তবে আমি ভালো মানুষের কোনো ক্ষতি করি না, খারাপ মানুষের ক্ষতি করি। বাংলাদেশের বড় বড় নেতার সাথে আমার পরিচয় হয়। কার কোথায় কি আছে, কে কি করে, সব কিছু আমার জানা আছে। যদি আব্বু আম্মু আমার সাথে থাকতো তাহলে কখনো আমি এই পথে বেছে নিতাম না। তাদের কারণে আজকে আমি খারাপ হয়েছি। এখন হয়তো আপনারা বলবেন, আমি টাকার বিনিময়ে কাজ করি কেন? এই টাকা দিয়ে আমি কি করি? এই টাকা দিয়ে আমি ভালো কাজ করি। তবে কি কাজ করি সেটা একটু সামনে গেলে জানতে পারবেন।
দেখতে দেখতে 15-20 দিন চলে গেল। আমি কেমন যেন পায়েলের প্রতি দুর্বল হয়ে পড়ছি। রাইসা এখন পায়েলকে ছাড়া কিছু বোঝে না। পায়েল রাইসাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করে। এখন আমি বেশি রাত করে বাসায় ফিরি না, কারণ পায়েল সবসময় আমার জন্য রাত জেগে অপেক্ষা করে। তাকে বললেও শোনে না, তাই রাতে তাড়াতাড়ি বাসায় ফিরে আসি। সকালে সবাই একসাথে বসে নাস্তা করছি। পায়েল নিজ হাতে রাইসাকে নাস্তা খাইয়ে দিচ্ছে। রাইসা আমাকে বলল, আব্বু আজকে তো শুক্রবার, চলো না আজকে আমাকে আর ম্যামকে বাইরে ঘুরতে নিয়ে যাবা। ঠিক আছে মামুনি, তুমি আর তোমার ম্যাম নাস্তা করে রেডি থেকো। তোমাদের আজকে কয়টা জায়গায় নিয়ে যাব। তুই যদি আজকে ঘুরতে যাস তাহলে ওই কাজটা করবি না। আমরা কিন্তু 20 লাখ টাকাটা নিয়ে নিছি। সেটা কালকে করব। আজকে আমার রাইসা মামুনিকে নিয়ে ঘুরতে যাব। সারা দিন বাসায় থাকে, কোথাও নিয়ে যেতে পারি না কাজের জন্য। তুই আজকে সবাইকে বলে দে আজকে সবার ছুটি। রাফি ঠিক আছে বলে নাস্তা খেতে লাগলো। আমি নাস্তা করে রুমে চলে আসলাম। তারপর একটা কোট গায়ে দিলাম। কোট গায়ে দিয়ে রুমের থেকে বেরিয়ে নিচে এসে রাইসা আর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ রাফি আমার সামনে এসে বলল, রাসেল, কিছুক্ষণ আগে আমাদের লোক ফোন দিয়ে বলেছে রনি নাকি তোকে মারার জন্য রকির সাথে হাত মিলিয়েছে। তোর ওদের নিয়ে একা একা বের হওয়া ঠিক হবে না, যদি পথে তোর উপর আক্রমণ করে। ঠিক বলছিস, তুই আমাদের সবার লোককে বলে দে আজকে যেন ছুটি না কাটায়। সেটা তুই বলার আগেই সবাইকে আমি বলে দিচ্ছি। সবাই বাইরে গাড়ি নিয়ে তোদের জন্য অপেক্ষা করছে। খুব ভালো করছিস, তাহলে তুইও রেডি হয়ে নি, আর সাথে আমার জিনিসগুলো নিয়ে নিবি। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এখনই সবগুলোকে গাড়িতে নিচ্ছি। তুই রাইসা আর পায়েলকে নিয়ে বের হ। এই বলে রাফি চলে গেল। হঠাৎ সিঁড়ির উপর চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। আজকে পায়েলকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে। তাহলে সেই বড়লোকের মেয়ে এখন শাড়িও পরতে পারে? পায়েলকে দেখে ইচ্ছে করছে তাকে একটা বার জড়িয়ে ধরি, কিন্তু আমি ওকে কোন অধিকারে জড়িয়ে ধরবো? সে তো আমার ভালোবাসার মানুষ না, আমার বউ না। তাহলে কেন আমি তাকে জড়িয়ে ধরবো? হঠাৎ রাইসার ধাক্কায় ধ্যান ভাঙলো। তখন রাইসা বলল, আব্বু দেখো তো আমাকে এবং ম্যামকে কেমন লাগে। ম্যাম আমাকে সাজিয়ে দিয়েছে। অনেক সুন্দর লাগছে মামুনি, এখন চলো আমরা বেরিয়ে পড়ি। পায়েলের হঠাৎ মুখটা কেমন হয়ে গেল। পায়েল মনে করছে আমি তাকে বলবো শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, তার রূপের প্রশংসা করব। আমার বাসা থেকে বেরিয়ে আমার গাড়িতে উঠলাম। আজকে আমি নিজে গাড়ি চালাবো। পায়েল আর রাইসা আমার সাথে সামনের সিটে বসলো। রাফি সহ আমাদের সাথে মোট 10 গাড়ি আসছে। প্রথমে একটা হাসপাতালের সামনে গেলাম, তারপর পায়েল এবং রাইসাকে গাড়ি থেকে নামতে বললাম। রাইসা আর পায়েল গাড়ি থেকে নামার পর সিকিউরিটি গার্ড আমাকে দেখে সালাম দিল। সবাইকে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকলাম। হাসপাতালের ভিতরে ঢুকে ম্যানেজার এর কেবিনে গেলাম। ম্যানেজার আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল আর বলল, স্যার আপনি আসবেন? আমাকে একটাবার বলতেন, আমি নিজেই আপনার বাসায় চলে আসতাম। আমি এখানে আসছি হাসপাতালটা দেখার জন্য। কোনো অসুবিধা হচ্ছে না তো? রোগীদের খেয়াল ঠিক মতো রাখেন তো? আমরা সবাই রোগীদের খেয়াল রাখছি, তাদের সবসময় সেবা যত্ন করি, তাদের কোনো কিছুর কমতে রাখছি না। আপনি রোগীর সাথে কথা বলে বুঝতে পারবেন। আমি আপনার কথা বিশ্বাস করি বলে আপনাকে ম্যানেজারের দায়িত্ব দিচ্ছি। আমার আর দেখা লাগবে না। রাফি ম্যানেজারকে 50 লাখ টাকা দিয়ে দে। এ বলে রাইসা আর পায়েলকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। তারপর গাড়িতে উঠে একটা এতিমখানার সামনে গেলাম। আসার সময় ওদের জন্য কিছু জামা কাপড় এবং খাবার নিয়ে আসলাম। সবাইকে জামা কাপড় দিলাম আর সবার সাথে বসে খাবার খেলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে একটা বৃদ্ধাশ্রমে চলে আসলাম। পায়েল কোনো কথা বলছে না, শুধু দেখে যাচ্ছে আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধাশ্রমের সামনে গাড়ি থামিয়ে সবাই ভিতরে ঢুকলাম। আমাকে দেখে সবাই এসে জড়িয়ে ধরলো। আসার সময় মহিলাদের জন্য একটা করে শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি পাঞ্জাবি নিয়ে আসলাম। তাদের সবাইকে সবটা বুঝিয়ে দিলাম। এই বৃদ্ধাশ্রম যারা দেখাশোনা করে তাদের বললাম, এখানে কি সব ঠিকমতো চলছে? খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? যদি শুনি আমার আব্বু আম্মুরা কষ্ট পাচ্ছে, তাহলে কাউকে আমি ছাড়বো না। যখন যার যেটা লাগবে দ্রুত এনে দিবে। আরও কিছুক্ষণ কথা বললাম এবং বৃদ্ধাশ্রমের সবাইকে বলছি কোনো অসুবিধা হচ্ছে না তো?
সবাই বলল কোনো অসুবিধা হচ্ছে না। তারপর ওদের থেকে বিদায় নিয়ে মার্কেটে গিয়ে পায়েল এবং রাইসার জন্য কিছু মার্কেট করলাম। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গেছে। এতক্ষণ সময় পায়েল একটা কথা বলে নাই, শুধু আমার কাজ কাম দেখছে। বাসা আসার পর রাইসাকে বললাম, ঠিক আছে মামুনি, তুমি একটু রুমে যাও, আমি তোমার ম্যামের সাথে একটু কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। এবার আমি পায়েলকে বললাম, আচ্ছা পায়েল, তোমাকে সেই সকালবেলা আমাদের সাথে বের হয়ে যাওয়ার পর তুমি একটা কথা বলো নাই কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি রাসেল, আমি তোমার কাজ কাম দেখে আজকে মুগ্ধ হয়ে গেলাম। তোমার এসব কাজ আমার অনেক ভালো লেগেছে। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো তোমায়। তুমি মনে করছো কি আমি এতটাই খারাপ? আসলে তুমি যতটা খারাপ ভাবছো এই রাসেল এতটাও খারাপ না। আমি এসব কাজ করে যে টাকা নিই সব টাকা এই গরিব দুঃখী মানুষের পিছনে খরচ করি। এখন হয়তো তুমি বলবে এসব হারাম টাকা, আমি বলবো একটা টাকাও হারাম না, কারণ এসব টাকা গরিবদের হকের টাকা। বড় বড় নেতা গরিবদের পেটে লাথি মেরে দিয়ে এসব টাকা নিচ্ছে, আর সেই টাকা আমি কাজের বিনিময়ে নিয়ে আসি, আর সেই টাকা দিয়ে তাদের জন্য হাসপাতাল, এতিমখানা, স্কুল, বৃদ্ধাশ্রম এগুলো করে দিছি। হঠাৎ দেখি পায়েলের চোখে পানি। তখন আমি বললাম, এই পায়েল, তুমি কান্না করছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? আমার কথা কি কষ্ট পেয়েছো? এ কথা বলার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ জড়িয়ে ধরে তার রুমে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এত কিছু বুঝে লাভ নেই। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের সকালে রাফি এবং কিছু লোক নিয়ে রকির আস্তানায় গেলাম। রকি হয়তো আমাকে এভাবে তার আস্তানায় দেখবে আশা করে নাই। রকির সাথে রনিও আছে। তখন রকি বলল, আরে রকি, আপনি আমার এখানে? আপনি একটা ফোন দিলে তো আমি আপনার কাছে চলে আসতাম। আপনি শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? ওই তোরা ভাইকে চেয়ার দে। আমি এখানে বসতে আসি নাই, শুধু তোকে আর রনিকে একটা ওয়ার্নিং দিতে আসছি। শুনেছি রনি নাকি আজকে আমাকে মারার জন্য তোর কাছে এসেছে। তুই যদি আমার বা আমার লোকদের উপর একটা আঘাত করিস তাহলে তোদের দুইটাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না, কথাটা মনে রাখিস। ভাই, আপনি মানুষের কথা বিশ্বাস করবেন না। কোথায় আপনি আর কোথায় আমি? আমি তো আপনার একটা কসম ছিঁড়তেও পারবো না। তাহলে রনি তোর কাছে এসেছে কেন? তোরও তো ওর সাথে ভেজাল ছিল। ভাই, রনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। সে তার ভুল বুঝতে পেরেছে, তাই আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। দুজনে এখন আগের মতো হয়ে গেছি। আগের মতো হয়েছিস ভালো কথা, যদি কখনো আমার ক্ষতি করার চেষ্টা করিস তাহলে রনির ছোট ভাইকে যেভাবে মেরেছি তোদেরকেও সেভাবে মারবো, কথাটা মনে রাখিস। কথা বলে রকির আস্তানা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসা চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তুমি এত সকাল সকাল কোথায় গেছো? আর নাস্তাটাও করে যাওনি। তুমি তো এত সকালে ঘুম থেকে ওঠো না। আসলে সকালে একটা কাজ ছিল, সেটা শেষ করে আসছি। খালাকে বলো টেবিলে নাস্তা দিতে, আমি ফ্রেশ হয়ে আসছি। খালা রান্নাঘরে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। পায়েল আমার সামনে নাস্তা দিল। হঠাৎ পায়েল যেটা বলল সেটা শুনে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। পায়েল এটা কি বলছে? রাসেল, আমি কালকে সকালে বাড়ি চলে যাব। সীমার আম্মু এখনো সুস্থ আছে, আব্বু কালকে গাড়ি পাঠিয়ে দিবে। আরও কিছুদিন থেকে যাও, আর সীমা স্কুলে আসলে সমস্যা কোথায়? তুমি আমার বাসায় আরও কিছুদিন থাকো। আমার মনে হয় রাইসা তোমাকে ছাড়া থাকতে পারবে না, আমার থেকে এখন তোমাকে ভালোবাসে বেশি। হঠাৎ রাইসা আমাদের সামনে এসে বলল, ম্যাম আপনি যাবেন না? আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি চলে গেলে আমার সাথে কে খেলবে? কে আমাকে খাইয়ে দিবে? কে আমাকে আদর করবে? কে আমাকে সুন্দর করে পড়াবে? প্লিজ আপনি যাবেন না। রাইসা, এটা হয় না। আমি তো আর সারা জীবনের জন্য তোমাদের বাসায় আসি নাই, আর বাইরের মানুষ খারাপ বলবে। তাইলে আপনি আমার আম্মু হয়ে যান, তাইলে কেউ আর কিছু বলবে না। আপনাকে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারবো না। রাইসার কথা শুনে আমি আর পায়েল দুজনের দিকে তাকালাম। রাইসা, তোমার আব্বু যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। পায়েল, এ তুমি কি বলছো? তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে তোমাকে বিয়ে দিবে না।
তারা যদি আমার নাম শুনে কখনো তোমাকে আমার হাতে তুলে দিবে না। কেন তুলে দিবে না? তুমি তো আর খারাপ কাজ করো না। তুমি গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছ। আর একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি পায়েলের কথা শুনে কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। কি করে বলবো পায়েল, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি যে কাজ করি এটা শুনে তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে বিয়ে দিবে না। তখন আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার আব্বু আম্মু কি আমাকে মেনে নেবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তাদের রাজি করার দায়িত্ব আমার। যদি তারা রাজি না হয় তখন তুমি কি করবে? সব বাবা মা চায় মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু আমার মতো মাফিয়া এবং খুনির কাছে কি তোমার আব্বু আম্মু বিয়ে দিবে? আমার আব্বু আম্মু আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই এনে দিয়েছে। সত্যি কথা বলতে, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাইলে আমি তোমাকে ম্যাম করে রাখবো না। আমি এখন থেকে তোমাকে ম্যাম বলে রাখবো না, আম্মু বলে রাখবো। আজকে আমার আব্বু আম্মু সবাই আছে, কেউ বলতে পাবে না তোমার আব্বু আম্মু মারা গেছে। কে বলেছে তোমার আব্বু আম্মু মারা গেছে? আজকে থেকে আমিও তোমার আম্মু। রাইসা আর কোনো কথা না বলে পায়েলকে জোরে ধরে কান্না করে দিল। হঠাৎ রাফি এসে বলল, রাসেল, তোর সাথে পার্সোনাল কিছু কথা আছে, তুই যদি একটু শুনতি। পায়েল তুমি রাইসাকে নিয়ে একটু রুমে যাও, আমি রাফির সাথে কথা বলে আসছি। পায়েল ঠিক আছে বলে রাইসাকে নিয়ে রুমে চলে গেল। তারপর আমি রাফিকে বললাম, এবার বল কি এমন পার্সোনাল কথা? আজকে সকালে ওই লোকটা ফোন করে বলেছে ওই খুনিদের নাকি উনি দেখেছে এবং খুনিদের পেছন পেছন গিয়ে তাদের আস্তানা চিনে এসেছে। তাহলে আজকে ওই খুনিদের শেষ দিন। একটা মেয়েকে তারা এতিম করেছে, ওদের বাঁচিয়ে রেখে লাভ নেই। তুই বাইরে গিয়ে সব কিছু রেডি কর, আমি পায়েল এবং রাইসাকে বলে আসছি। রাফি ঠিক আছে বলে বাইরে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন কিসের খুনি, একটু অপেক্ষা করুন তাহলে সব জানতে পারবেন। আমি পায়েলের রুমে গিয়ে দেখি পায়েল রাইসাকে পড়াচ্ছে। তখন আমি বললাম, পায়েল আমি একটু বাইরে যাচ্ছি, আজকে তুমি রাইসাকে স্কুলে নিয়ে যাও, তোমাদের সাথে আমার লোক গাড়ি নিয়ে যাবে। কি কাজে বাইরে যাবে সেটা জিজ্ঞেস করব না, শুধু বলবো সাবধানে কাজ করো, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এ রাসেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি রাইসাকে নিয়ে স্কুলে যাও। বলে বাসার বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি রাফি সব কিছু রেডি করে রাখছে। তারপর 5টা গাড়ির লোক নিয়ে ওই খুনিদের আস্তানায় যেতে লাগলাম। আসার সময় বাকি লোকদের বলে আসতেই পায়েল আর রাইসাকে স্কুলে নিয়ে যেতে। স্কুল ছুটি হলে তাদের নিয়ে বাসায় যেতে হবে। আমরা ওই খুনিদের আস্তানায় চলে আসলাম। গাড়ি নিয়ে সোজা আস্তানার ভিতরে ঢুকে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি রনি এবং রকি দুজনে বসে গল্প করছে। আসার সময় ওই লোকটাকে সাথে করে নিয়ে আসলাম। রনি আর রকি আমাকে দেখে রকি বলল, ভাই আপনি এখানে? কোনো সমস্যা? আপনি আমাকে বলুন, এখনই সব সমস্যার সমাধান করে দিব। তুই কি সমস্যার সমাধান করবি? তোরা 5 মাস আগে রাতে 2জন লোক মেরে ফেলছিস। প্রথম কথা হচ্ছে তোর বসকে, আর কি কাজের জন্য ওদের মারছিস? ভাই আপনি ওই স্বামী স্ত্রীর কথা বলছেন? তারা আমাদের কাজে বাধা দিচ্ছে, তাই বসের কথায় তাদের মেরে ফেলেছি আর তাদের মেয়েকে বাঁচিয়ে রাখলাম। প্রথম কথা হচ্ছে তোর বসকে, আর কি কাজের জন্য ওদের মারছিস? আমরা একটা বাসার 5 তলায় ইয়াবা ব্যবসা করতাম। একদিন তারা স্বামী স্ত্রী দেখে ফেলে, পরে পুলিশের কাছে গিয়ে বলে দেয় তারা ওই বাসার নিচতলায় ভাড়া থাকতো। পুলিশ এসে আমাদের সব ইয়াবা এবং আমাদের লোকগুলোকে নিয়ে যায়। আমাদের বস বলেছে ওদের মেরে ফেলতে, তাই ওই দিন রাতে তাদের রাস্তায় আটকে কুপিয়ে মেরে ফেলি। ও আচ্ছা, এবার বল তোর বসকে, সে কোথায় থাকে? আমাকে তো বললি না তোদের বসের কথা। আমাদের বসকে এটা আমরা কখনো বলবো না, উনি রাতের আঁধারে কাজ করে। ওই দিন আমাদের সাথে বসও ছিল। তোরা যদি তোদের বসের কথা না বলিস আজকে তোদের কেউ বাঁচতে পারবি না, তাই বলছি তোদের বসকে এবং থাকে কোথায়। এতক্ষণ তোর সাথে ভালোভাবে কথা বলছি, এখন আর বলবো না। তোর যদি সাহস থাকে আমাদের মেরে দেখা। তুই সাথে কতজন লোক নিয়ে এসেছিস, আর তোর চারপাশে তাকিয়ে দেখ, আমাদের লোক তোর লোকের চেয়ে 3 গুণ বেশি। আজকে তুই এবং তোর লোক কেউ বেঁচে যেতে পারবি না। আচ্ছা তাই নাকি?
তোরা হয়তো আমার সম্বন্ধে ভালো করে জানিস না, এই রাসেলের সব লোক ট্রেনিং প্রাপ্ত। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওদের মেরে ফেল। আমি কথাটা বলার সাথে সাথে আমার লোক গুলি করা শুরু করে দিছে। রনি আর রকির লোক চারপাশে লুকিয়ে গুলি করা শুরু করে দিছে। আমরা আসার সময় সবকিছু রেডি করে আসছি, মানে আমাদের শরীরে যেন গুলি না লাগে সে ব্যবস্থা করে আসছি। রনি আর রকির সব লোক গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি রনি আর রকির পায়ে গুলি করলাম, ওরা সাথে সাথে মাটিতে বসে পড়লো। তাদের সব লোক মারা গেছে। আমি এবার রনি আর রকির সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। তারপর বললাম, বেঁচে থাকতে চাইলে তোদের বসের নাম বল, সে থাকে কোথায়? যদি না বলিস তাহলে আজকে তোদের এই শেষ দিন। আমার কথা শুনে দুজনেই ভয় পেয়ে গেল। তখন রকি বলল, আমাদের বস আর কেউ নয়, আমজাদ খান। সে আগে বাইরে ছিল, 7 মাস আগে বাংলাদেশে আসে, তারপর অবৈধ ব্যবসা শুরু করে। তবে আমাদের বসকে কেউ এখনও দেখে নাই, উনি বাংলাদেশের শেষ বর্ডারে থাকে। আর ওই দিন স্বামী স্ত্রীকে আমরা মারি নাই, মেরেছে আমাদের বস, কারণ পুলিশ তার 1 কোটি টাকার ইয়াবা নিয়ে গেছে। আমজাদ খানের কথাটা শুনে বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠল। কে এই আমজাদ খান? আমি যাকে চিনি সে আবার নয় তো? যদি সে হয় তারপরেও তাকে আমি বাঁচিয়ে রাখবো না, তার প্রতি আমার অনেক রাগ জমে আছে। তখন আমি রাফিকে বললাম, রাফি আমি গাড়িতে গিয়ে বসছি, তুই ওদের কি করবি করে আয়। ঠিক আছে, তুই গিয়ে গাড়িতে বস, ওদের ব্যবস্থা আমি করে আসছি। আমি আর কোনো কথা না বলে বাইরে এসে গাড়িতে গিয়ে বসলাম। 10 মিনিট পর রাফি সবগুলো লোক নিয়ে বেরিয়ে আসলো। সব লোক গাড়িতে উঠে বসলো। রাফি আমার সামনের সিটে গিয়ে বসলো। তখন রাফি বলল, দুজনের একটা করে হাত এবং পাক একটা করে দিলাম, আর আমজাদ খানের ঠিকানা নিয়ে আসলাম। ওই শালা নাকি সিলেটের শেষ মাথায় থাকে। ঠিক আছে, ওর ব্যবস্থা পরে করব, এখন বাসায় চল। আমার কথা শুনে রাফি আর কোনো কথা বলল না। তারপর আমরা বাসায় যেতে লাগলাম। আপনারা হয়তো সবকিছু বুঝতে পারছেন, যদি কেউ না বুঝেন তাহলে আমি বুঝিয়ে বলছি। আমি যাদের খুনের কথা বলছি তারা আর কেউ নয়, রাইসার আব্বু আম্মুর কথা বলছি। ওই দিন রাতে রাইসার আব্বু আম্মুকে গাড়িতে করে কবরস্থানে আসার সময় একটা লোক আমাকে এসে বলে সে নাকি ওই খুনিদের চেহারা দেখছে, তাদের একবার দেখলে চিনে ফেলবে। এরপর ওই লোকটাকে নিয়ে খুনিদের খুঁজতে থাকি। ওই লোকটা একটা অফিসে চাকরি করে। ওই দিন অফিসের কাজের চাপ বেশি থাকায় অফিস থেকে আসতে অনেক রাত হয়ে যায়। কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে বাসায় চলে আসছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, যাক, তোমার কিছু হয়নি। আমি তো অনেক চিন্তা করছিলাম তোমার জন্য। একমাত্র আল্লাহ ছাড়া এই রাসেলের গায়ে কেউ আঘাত করতে পারবে না। আর আমার যে ক্ষতি করতে আসবে সবগুলোকে মেরে নদীতে ভাসিয়ে দেব। ঠিক আছে, এখন কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের টেবিলে খাবার দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলাম। একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাফি এসে বসলো। পায়েল আমাদের দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা পায়েল, খালা কবে আসবে সে কি তোমাকে বলেছে? আমার কাছে তো কিছুই বলে নাই, যাওয়ার সময় বলে গেছে কিছুদিন থেকে তারপর চলে আসবে। ও ঠিক আছে, তুমিও আমাদের সাথে বসে পড়ো। আর রাইসা কোথায়? ওকে তো দেখছি না। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিছে, সে এখন ঘুমোচ্ছে। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর পায়েল আমার রুমে এসে বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। এই পায়েল, তুমি এটা কি করছো? আমাদের এখনো বিয়ে হয়নি, তুমি আমাকে জড়িয়ে ধরো কেন? আমার মন চাইছে তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আর বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়েটা একদিন হবে। আমরা তো খারাপ কিছু করতে চাচ্ছি না। আগে আমাদের বিয়ে হোক, তারপর তুমি যা খুশি করো, আমি তোমাকে বাধা দেবো না। আমাদের ব্যাপারে তোমার আব্বু আম্মুকে সবকিছু খুলে বলছো? এখনো কিছু বলি নাই, আগে তোমার সাথে কিছুদিন প্রেম করব, তারপর আব্বু আম্মুকে বলবো। ঠিক আছে, এখন আমাকে ছাড়ো। না, ছাড়বো না। আমাকে এখন একটা কিস করো, তারপর ছেড়ে দেব। আচ্ছা পায়েল, হঠাৎ তোমার কি হলো? তুমি আগে আমার সাথে কিভাবে কথা বলতে আর এখন কিভাবে কথা বলছো? আগে তো তোমার কথা মতোই চলছে এবং তোমার সাথে আমার কিছুই ছিল না। এখন তুমি আমার ভালোবাসা, তাই এখন সাহস বেড়ে গেছে। তুমি আমার মতো মাফিয়াকে কেন ভালোবাসলে?
আমার এই জীবনের কোনো নিরাপত্তা নেই, কখন শত্রু এসে আমাকে মেরে ফেলে তার কোনো নিশ্চয়তা নেই। তোমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে সেদিন আমিও তোমার সাথে মরে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবেসেছি শুধুমাত্র গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য। আর আমি জানি তুমি ভালো মানুষের কোনো ক্ষতি করবে না, তুমি খারাপ মানুষের ক্ষতি করবে। তুমি জানো পায়েল, যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই তখন এইসব গরিব দুঃখীদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখি, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। তাই ওদের জন্য এই কাজগুলো করে যাচ্ছি। আর আমার এই খারাপ কাজ করার কোনো ইচ্ছে ছিল না, একমাত্র আব্বু আম্মুর কারণে এই পথটা বেছে নিতে বাধ্য হয়েছি। আমি বলি কি, তুমি এসব কাজ ছেড়ে দাও। আমরা দুজনে বিয়ে করে আবার সব কিছু নতুন করে শুরু করব। এখন আমি এই কাজ ছাড়তে পারবো না। আমি তখনই এই কাজ ছেড়ে দেব যখন বাংলাদেশ থেকে সব ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারবো। সেই দিন আমি নিজেই সব কাজ ছেড়ে দেব। এখন ছেড়ে দিলে খারাপ লোকগুলো চান্স পেয়ে যাবে, রাস্তাঘাটে মানুষ নিরাপদে চলতে পারবে না। একমাত্র আমার কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে। আমার কথা শেষ হতে না হতেই পায়েল আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, পায়েল এটা তুমি কি করলে? আমি তোমার কাছে এমন কিছু আশা করি নাই। আমি বলছি না আমাদের বিয়ের আগে কিছু হবে না। আমি তো বেশি কিছু করি নাই, শুধু তোমাকে কিস করছি। আর আমি তোমাকে ভালোবেসে কিস করেছি। ঠিক আছে, এখন তুমি আমার রুমে চলে যাও। দেখো রাইসা একা একা কি করছে। পায়েল ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে একটা মাস চলে গেল। পায়েল আর আমার ভালোবাসা আগের মতোই আছে। কালকে নির্বাচন, এই 1 মাস আর কোনো কাজ করি নাই। দেখতে দেখতে নির্বাচন শেষ হলো। এবারও জাহিদ খান পাশ হয়েছে, তার বিপক্ষ প্রার্থী বসে গেছে। তাই জাহিদ খানের কাছ থেকে কেউ কিছু নিতে পারে নাই। আজকে পায়েল তাদের বাড়িতে চলে যাবে। সব কিছু গুছিয়ে নিচে আসলো, সাথে রাইসাও আছে। রাইসা আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। পায়েল রাইসার পাশে চেয়ার টেনে বসলো। তখন রাইসা বলল, আম্মু তোমাকে ছাড়া আমি থাকতে পাবো না, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে আম্মু, কিছুদিন অপেক্ষা করো, তারপর আম্মু একেবারের জন্য তোমার কাছে চলে আসবে। তোমার নানা নানিকে তো রাজি করাতে হবে। তুমি যদি রাজি করতে না পারো তাহলে আমি তোমাদের কাছে তোমাকে ভিক্ষা চাই, তারপরেও তোমাকে আম্মু মানাবো। পায়েল রাইসাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তোমাকে ছেড়ে যেতে মনই চাইছে না। কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি, নিজের আপন মা বানিয়েছি। তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি নানা নানির সাথে কথা বলে তোমাকে এই বাসায় নিয়ে আসবো। তুমি চিন্তা করো না আম্মু, তোমার নানা নানি রাজি না হলেও আমি তোমার কাছে চলে আসবো। এখন কান্না থামাও, নাস্তা শেষ করে নাও। আর তোমার আব্বু বলছে কেন তোমাকে এত জরুরি বাসা যেতে? সেটা বলে নাই, তবে বলছে আমার জন্য নাকি খুশি সংবাদ আছে, সেটা বাড়িতে গেলে বলবে। ও নাস্তা শেষ করে নাও, তোমার আব্বু গাড়ি পাঠিয়ে দিছে। রাফি আমাকে বলেছে তোমার গাড়ি চলে এসেছে। পায়েল আর কোনো কথা না বলে নিজে নাস্তা করলো, সাথে রাইসাকেও খাইয়ে দিল। নাস্তা শেষ করার পর আমার লোকগুলোকে বললাম পায়েলের ব্যাগ গাড়িতে নিয়ে রাখতে। পায়েল রাইসাকে বলল, রাইসা মামুনি, তুমি একটু বাইরে যাও তো, তোমার আব্বুর সাথে আমার একটু কথা বলার আছে। রাইসা ঠিক আছে বলে রাফির সাথে বাসার বাহিরে চলে গেল। রাইসা আর রাফি বেরিয়ে যাওয়ার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে নিজেই কান্না করতে লাগলো। তখন আমি বললাম, এই পায়েল তুমি কান্না করছো কেন? তোমাকে শক্ত হতে হবে, তুমি এভাবে ভেঙে পড়লে তো কিছুই হবে না। তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না, আমার মনের ভিতর কেমন জানি ভয় লাগছে। আমি না তোমাকে হারিয়ে ফেলি। এরকম ভয় পেলে চলবে? তুমি তোমার আব্বু আম্মুকে বুঝিয়ে বললে হয়তোবা তারা রাজি হয়ে যাবে, আর না হলে মনে করব তুমি আমার কপালে ছিলে না। যদি আব্বু আম্মু রাজি না হয় তাহলে তুমি গিয়ে আমাকে নিয়ে এসো। আব্বু তোমাকে দেখলে আমাকে এমনিই তোমার হাতে তুলে দিবে। শোনো পায়েল, আমি নিজের ক্ষমতা দেখিয়ে তোমাকে তুলে আনতে পারবো না। তোমার আব্বু আম্মু যদি আমার হাতে তোমাকে তুলে দেয় তাহলেই আমি তোমাকে নিয়ে আসবো। আব্বু আম্মু রাজি না হলে তুমি আমাকে ভুলে যাবে? আমার কথা তোমার একটুও মনে পড়বে না?
আমাকে বলে থাকতে হবে, হয়তো কিছুদিন খারাপ লাগবে, পরে এমনি ঠিক হয়ে যাবে। রাসেল, শেষবারের মতো আমাকে আরেকটা কিস করবে? হয়তো এটা আমার শেষ কিস। আর আব্বু আম্মু রাজি হলে সারা জীবন তোমার ওই ঠোঁট দুটো নিজের করে রাখবো। আমি আর কোনো কথা না বলে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর দুজনে ছেড়ে দিয়ে বাইরে চলে আসলাম। পায়েল গাড়িতে ওঠার আগে রাইসাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কান্না করছে। অনেক কষ্টে রাইসাকে পায়েলের কাছ থেকে ছাড়িয়ে আনলাম। তারপর পায়েল চলে গেল। আমি রাইসাকে কোলে করে রুমে নিয়ে আসলাম। তখন রাইসা বলল, আব্বু আম্মু কি আর ফিরে আসবে না? আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমি অনেক আম্মুকে ভালোবাসি। কে বলেছে তোমার আম্মু আসবে না? দেখবে কিছুদিন পর তোমার আম্মু তোমার কাছে চলে আসবে। তুমি কান্না করো না। তোমার কথা জানি সত্যি হয় আব্বু। এই বলে রাইসা আমার কোলে শুয়ে পড়লো। রাইসার ঘুম আসার পর তাকে রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে আসার পর রাফি বলল, শোন রাসেল, আমজাদ খানের আস্তানায় আমাদের লোক পাঠিয়েছি, বলেছে যে করে হোক তার সকল খবর আমাদের দেওয়ার জন্য। ভালো করছিস। এখন বল, রনি আর রকির কি খবর? তারা এখনো কি হাসপাতালে আছে নাকি তারা বেরিয়ে গেছে? শুনেছি তাদের লোক এসে রনি আর রকিকে নিয়ে গেছে, তবে কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারবো না। আর ওদের খোঁজ খবর নেই। তুই কি করবি? ওরা তো আর কিছুই করতে পারবে না। আমি জানি তারা আমাকে মারার জন্য আমজাদ খানের কাছে যাবে। ওদের তো এখন একটা হাত আর একটা পা আছে, তারা এখন আলগা হাত পা লাগাবে। এবার যদি আমাদের ক্ষতি করতে আসে তাহলে ওদের আর বাঁচিয়ে রাখবো না। ওরা এখনো তাকে ভালো করে চিনে নাই। ঠিক আছে, তুই এখন রুমে যা। যদি কোনো খবর আসে তাহলে আমাকে জানাস। আমি একটু রুমে গেলাম। ঠিক আছে যা, তবে আজকে মন্ত্রী তোকে রাতে তার সাথে দেখা করতে বলেছে। আমি ঠিক আছে বলে উপরে চলে এসে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। পায়েলের কথা খুব মনে পড়ছে। পায়েলের সামনে নিজেকে অনেক শক্ত রেখেছি। যদি আমি ভেঙে পড়তাম তাহলে পায়েল ভুলেও তাদের বাড়িতে যেত না। পায়েল এসেছে, অনেক দিন হয়েছে, তার আব্বু আম্মু অনেক চিন্তা করছে, তাই ওকে যেতে দিলাম। কিন্তু আজ পর্যন্ত পায়েলের আব্বু আম্মুর সাথে আমি কখনো কথা বলি নাই। পায়েলকে ছাড়া পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগছে। আর আমি জানি পায়েলের আব্বু কখনো রাজি হবে না। সেখানে একটা রহস্য আছে। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। রাতে রাফি আর আমি বাসা থেকে বেরিয়ে সাথে লোক নিয়ে মন্ত্রীর বাসা চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে আন্টি বলল, আরে রাসেল এবং রাফি, হঠাৎ আমার বাসায়? তোমরা তো আমার বাসায় আসোই না, তা আজকে আসলে যে? আসলে আন্টি, আঙ্কেল বলেছে ওনার সাথে দেখা করতে। কি জন্য দেখা করতে বলেছে তা বলতে পারবো না। তোমার আঙ্কেল বলে আসো? তোমার এই আন্টির কথা একটু মনে পড়ে না? আর পড়বে কেমন করে? আমি তো তোমাদের আপন কেউ না। তুমি রাগ করো না আন্টি, এবার কিছুদিন পর পর তোমাকে দেখতে আসবো। এবার খুশি? অনেক খুশি। এবার ভিতরে গিয়ে বসো, আমি তোমাদের আঙ্কেলকে ডেকে দিচ্ছি। বলে আন্টি ভিতরে চলে গেল। আমি আর রাফি ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মন্ত্রী আমাদের সামনে আসলো। তখন আমি বললাম, তো বলুন কেন ডেকেছেন আমাকে? আপনি তো আবার কোনো কাজ ছাড়া আমাকে মনে করেন না। আজকে তোমাকে কাজের জন্য ডাকি নাই, আজকে তোমাকে একটা জিনিস দিব। সালাম, সুটকেসটা নিয়ে আয় তো। মন্ত্রী কথা মতো সালাম ভিতর থেকে একটা সুটকেস নিয়ে আসলো। তারপর মন্ত্রী আবার বলল, এখানে পুরো 2 কোটি টাকা আছে, এগুলো তুমি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেবে। আজ তোমার কারণে মন্ত্রী পদ হাত ছাড়া হয়নি, তোমার কারণে আমি আবার মন্ত্রী হয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, হঠাৎ আপনার কি হলো? আপনার ভিতরে হঠাৎ গরিবদের জন্য মায়া হলো কেন? আমি জীবনে গরিবদের হক মেরে দিয়েছি, আমি আর গরিবের হক মেরে খাবো না। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গরিব দুঃখীদের জন্য কিছু করতে চাই। আমি এখন থেকে হক পথে চলবো। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। এখন থেকে আপনি আমাকে সবসময় আপনার সাথে ভাবেন, তবে কখনো খারাপ কাজে আসবো না, সবসময় ভালো কাজে আসবো। ঠিক আছে, এখন টাকাগুলো রাখো। রাফি টাকাগুলো নেয়। তাহলে আমরা এখন আসি, কখনো প্রয়োজন হলে ডাক দিবেন, আমি হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম। এ বলে যেই না উঠতে যাব তখন আন্টি এসে হাজির। তখন আন্টি বলল, কোথাও যাওয়া হচ্ছে না, আমি টেবিলে সব কিছু রেডি করে রেখেছি, তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে তারপর যাবে। কি আর করার, আন্টির কথা আর ফেলতে পারলাম না। আমি আর রাফি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আন্টি আর মন্ত্রীর থেকে বিদায় নিয়ে বাসায় থেকে বেরিয়ে আসলাম। বাসায় আসতেই হঠাৎ রাফির মোবাইলে ফোন আসে। রাফি ফোন ধরে আমাকে দিল। তখন আমি হ্যালো বললাম। ওপাশ থেকে শিহাব অর্থাৎ আমার লোক বলল, ভাই, আমজাদ খানের সব খবর পেয়েছি। আমজাদ খান 1 বছর আগে বাংলাদেশের বাইরে ছিল,
এই বছর বাংলাদেশে এসে ইয়াবা, অস্ত্র, ড্রাগ এগুলোর অবৈধ ব্যবসা করে যাচ্ছে। আর এটাও জানছি তার সাথে নাকি বাহিরের লোকের সাথে হাত আছে, কিন্তু এখনো আমজাদ খানকে দেখতে পাইনি। তার কিছু লোককে আটক করে কথাগুলো বের করতে পেরেছি, কিন্তু আমজাদ খান কোথায় আছে সেটা বলে নাই। তারপর ওদের গুলি করে মেরে ফেলেছি। আমার মনে হয় আমজাদ খান কোথাও লুকিয়ে আছে, সবার সামনে আসে না, হয়তো লুকিয়ে লুকিয়ে অন্য কিছুর প্ল্যান করছে। কিন্তু আমি ওই আমজাদ খানকে কখনো ছাড়বো না, তাকে আমি খুঁজে বের করবই। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আরো লোক বাড়িয়েছি। বর্ডারের চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে আছে। একদিন ঠিকই ওই আমজাদ খানকে ধরতে পারবো। ঠিক আছে, তোরা একটু সেভে থাকবি। আমজাদ খানের লোক যেন তোদের কিছু করতে না পারে। আর কোনো কিছু লাগলে রাফির কাছে বলবি। যদি আমজাদ খানের সন্ধান পাওয়া যায় তাহলে তোরা কিছু করবি না, যা করার আমি নিজেই করব। শিহাব ঠিক আছে বলে ফোন কেটে দিল। শিহাবের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে দেখে বললাম, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? রাতের খাবার খেয়েছো? তার আম্মুকে ছাড়া ও বলেছে কিছুই খাবে না। তার আম্মুকে নিয়ে আসলে সে খাবার খাবে। ঠিক আছে খালা, তুমি আমাকে 1 প্লেট খাবার দাও, আমি নিজ হাতে ওকে খাইয়ে দিব। খালা আর কোনো কথা না বলে 1 প্লেট খাবার আমার হাতে দিল। আমি রুমে এসে দেখি রাইসা কোলবালিশে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাইসার মুখটা কান্না করতে করতে কেমন যেন হয়ে গেছে। আমি রাইসার পাশে বসে তাকে ডাকতে লাগলাম। রাইসা আমার ডাক শুনে চোখ খুলে আমাকে জড়িয়ে ধরে আবার কান্না করে দিল। তখন রাইসা বলল, আব্বু তুমি এসেছো? দেখো না, আমার আম্মু সেই সকালবেলা বসে গেছে, আমার কাছে 1 মিনিট ফোনটা নেই। আব্বু, আমার আম্মুকে ছাড়া আর কিছুই ভালো লাগে না, তোমার আম্মুকে ফিরিয়ে এনে দাও, আমি তোমার কাছে আর কিছুই চাই না। রাইসার কথা শুনে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়েটা পায়েলকে অনেক ভালোবেসে ফেলেছে। এখন যদি পায়েলকে রাইসার কাছে না এনে দেই তাহলে রাইসা অসুস্থ হয়ে পড়বে। আমাকে যে করেই হোক পায়েলকে এই বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, পায়েল সেই সকালবেলায় বাসা থেকে বেরিয়ে গেল, এখন পর্যন্ত একটা ফোন দিয়ে বললো না, নাকি পায়েল কোনো বিপদে পড়েছে? আগে রাইসাকে বুঝিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেই, রুমে গিয়ে পায়েলকে ফোন দিব। রাইসা মামনি, তুমি কান্না করো না, আমি কথা দিচ্ছি তোমার আম্মুকে কিছুদিন পর তোমার কাছে নিয়ে আসবো। তবে তোমাকে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, তা না হলে আমি তোমার আম্মুকে এনে দেব না। না না, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করবো, তুমি শুধু আমার আম্মুকে আমার কাছে নিয়ে আসো, আমি তোমার কাছে আর কিছুই চাই না। ঠিক আছে, তাহলে এখন আমার হাতে খাবার খেয়ে নাও, আমি কালকে তোমার আব্বু আম্মুর বাসায় যাব। রাইসা চোখের পানি মুছে আমার হাতে খাবার খেতে লাগলো। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে পায়েলকে ফোন দিলাম, কিন্তু অবাক করা বিষয় হলো পায়েলের মোবাইল বন্ধ বলছে। আমি অনেকবার পায়েলের মোবাইলে ফোন দিচ্ছি, কিন্তু বারবার মোবাইল বন্ধ বলছে। তাই আর পায়েলকে ফোন দিলাম না। আর কিছু চিন্তা না করে রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন রাইসাকে বুঝিয়ে রাফির এবং খালার কাছে বলে গাড়ি নিয়ে সেই দিনাজপুরে রওনা দিলাম। আসার সময় রাফিকে বলে আসছি রাইসা এবং খালাকে দেখে রাখতে। আর মন্ত্রী আমার কথা জিজ্ঞাসা করলে বলতে বলেছি আমি একটা কাজের জন্য ঢাকার বাইরে গেছি। প্রায় 5 ঘন্টা পর চিরসোনা সেই শহরে চলে আসলাম। আসার সময় আমার আসার কোনো ইচ্ছা ছিল না এই শহরে, শুধুমাত্র রাইসার জন্য এসেছি। এই শহরে না আসার কারণ, আমার আব্বু আম্মুকে ফেলে রাখার পর নানা নানি এবং মামা মামি আমার কোনো খোঁজ নেয়নি। তাই আব্বু আম্মুর মতো ওদেরও আমি ঘৃণা করি। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে এই দিনাজপুর। স্কুলটা নতুন করে আবার বানিয়েছে, কত স্মৃতি জমে আছে এই শহরে। এখানে আমার কিছু বন্ধু ছিল, কিন্তু যাওয়ার পর তাদের সাথে আমার যোগাযোগ হয়নি। তো যাই হোক, দেখতে দেখতে পায়েলদের বাসার সামনে চলে আসলাম। গাড়ি একটু সাইড করে দারোয়ানের সামনে গেলাম। তখন দারোয়ান আমাকে দেখে বলল, কাকে চাই? আর তোমাকে তো চিনতে পারলাম না, কোথায় থেকে আসছো তুমি? তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ। খুবই তাড়াতাড়ি আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসতেছি, ততক্ষণ আপনারা সবাই অপেক্ষা করুন।